শ্রী শ্রী গুরবে নমঃ। আজকে আমাদের টপিক সংখ্যাতত্ত্বে সাংখ্যযোগ। সংখ্যাতত্ত্বে সাংখ্যযোগ মানে যেটা নিউমেরোলজি বেসড। ধরুন অনেকেরই টাইম অফ বার্থটা জানা নেই বা সঠিকভাবে রেকর্ডেড নেই, তাদের বাবা মার কাছে নেই বা কোনো জায়গায় নেই আর কি টাইম অফ বার্থটা, যে কারণে তারা তাদের ভাগ্য কিভাবে জানবেন বা তারা কি পথে চলবেন, কিভাবে চলবেন, তারা খুব কনফিউজড হয়ে যান। তো তখনই নিউমেরোলজিস্টদের কাছে তাদের যেতে হয়, সংখ্যাতত্ত্ববিদ যারা তাদের কাছে তাদের যেতে হয়। তারা তখন তাদের ডেট অফ বার্থ আর তাদের নাম, যে নাম তারা ইউজ করছেন আর কি, এই দুটোকে পাশাপাশি কাউন্টিং করেন। কাউন্টিংটা কিভাবে হয়, এটা প্রথম যে পদ্ধতি কিরো বলেছিলেন, ফাদার অফ পামিস্ট্রি কিরো যেটা বলেছিলেন সেটা হলো চ্যালডিয়ানস নিউমেরোলজি, মানে চ্যালডিয়ানদের নিউমেরোলজি যেটা, সেটা প্রথমে আবিষ্কার হয়। পরে সেটার উন্নত ভার্সন, আপডেটেড ভার্সন হয় পাইথাগোরিয়ান নিউমেরোলজি, পাইথাগোরিয়ান সাংখ্যতত্ত্ব। তো এখন আমরা যেটা করি সেটা ওই পাইথাগোরিয়ান, কারণ ওটা অনেক আপডেটেড ভার্সন নিউমেরোলজির। তো সেই পাইথাগোরিয়ান মেথডে আমরা ক্যালকুলেশন করে থাকি যারা নিউমেরোলজিস্ট। তো যেটা বলছিলাম যে যাদের বার্থ ডিটেলসে টাইম অফ বার্থটা রেকর্ডেড নেই, তারা কি করবেন, তারা নিউমেরোলজিস্টদের কাছে যাবেন। নিউমেরোলজিস্টরা তখন তাদের নাম এবং তাদের ডেট অফ বার্থ দুটোকে ক্যালকুলেট করবেন ওই পাইথাগোরিয়ান নিউমেরোলজি মেথডে, পাইথাগোরিয়ান যে মেথড, তাতে ক্যালকুলেট করবেন। তাতে ক্যালকুলেট করার পরে দুটো নাম্বার, যেটা আপনার বার্থ নাম্বার, যেটা মানে ধরুন কারো 5th ডিসেম্বর জন্ম, তাই 5টাকে বলা হয় বেস নাম্বার। এই 5টাকে বলা হয় বেস নাম্বার নিউমেরোলজিতে। আর টোটাল যে নাম্বারটা কাউন্টিং হচ্ছে, ধরুন 5 ডিসেম্বর 1990, তো এই 5 ডিসেম্বর 1990 কে পাশাপাশি যোগ করা হয়, করে ধরুন এলো 5, তখন ওটাকে বলা হয় লাইফ পাথ নাম্বার। ওটাকে বলা হয় লাইফ পাথ নাম্বার। আর ডেস্টিনি নাম্বার কোনটাকে বলা হচ্ছে না, আপনার নামটার প্রত্যেকটা অ্যালফাবেটের এক একটা করে নাম্বার আছে ওই পাইথাগোরিয়ান মেথডে, সেইটাকে যোগ করা হয় পাশাপাশি। তো নামেরও সংখ্যাতত্ত্ব মানে সাংখ্য যোগ এবং ডেট অফ বার্থেরও সাংখ্য যোগ, দুটোকে পাশাপাশি এবার মেলানো হয়। মিলিয়ে দেখা হয় দুটো নাম্বার কি রিপালসিভ মানে বিকর্ষণকারী, মানে এটাকে বলা হয় রিপালসিভ কম্প্যাটিবিলিটি। আর একটা হয় অ্যাট্রাকটিভ কম্প্যাটিবিলিটি। মানে এটা বুঝিয়ে দিচ্ছে কিরকম, ধরুন 9খানা আমাদের গ্রহ, 9টা গ্রহের নাম্বার হয়, যেমন রবি 1, চন্দ্র 2, বৃহস্পতি 3, রাহু 4, বুধ 5, শুক্র 6, কেতু 7, শনি 8 এবং মঙ্গল 9। এবার আমরা জানি যে কিছু গ্রহের সাথে কিছু গ্রহের কিন্তু শত্রুতার সম্পর্ক, যেমন রাহুর সাথে চন্দ্র, রাহুর সাথে রবি, এগুলো কিন্তু শত্রুতার সম্পর্ক। তো অটোমেটিক চন্দ্রের নাম্বার হলো 2, রাহুর নাম্বার হলো 4। 2 আর 4 যখন কম্প্যাটিবিলিটি তো কোনোভাবেই হচ্ছে না, তখন এটাকে রিপালসিভ কম্প্যাটিবিলিটি বলা হয়, মানে বিকর্ষণকারী সংখ্যা আর কি দুটো। এই দুটো কোনোদিন অ্যাডজাস্ট করবে না, সে পার্টনারশিপ বিজনেসেই হোক বা সে বিয়ের ক্ষেত্রেই হোক, কিংবা নিজেরও নাম এবং নিজের ডেট অফ বার্থ সেটার ক্ষেত্রেও হয়। সাপোজ ধরুন আমি বলছি আপনাদের বলিউড অ্যাক্ট্রেস একতা কাপুর, তিনি নিউমেরোলজিস্টের কাছে গিয়েছিলেন যে তার আরো কি করে ব্রাইট ফিউচার হতে পারে, ব্রাইট কেরিয়ার হতে পারে। তো নিউমেরোলজিস্ট তার নাম এবং তার ডেট অফ বার্থ দুটোকে ক্যালকুলেট করেন পাশাপাশি।
করে দেখেন যে তার নামের সাথে তার ডেট অফ বার্থের যে টোটালটা আসছে এই টোটালটা কম্প্যাটেবিলিটি হচ্ছে না, এটা রিপালসিভ কম্প্যাটেবিলিটি হয়ে যাচ্ছে, বিকর্ষণকারী হয়ে যাচ্ছে। যে কারণে নিউমারোলজিস্ট তাকে সাজেস্ট করেন যে আপনার নামের কিছু লেটার, কিছু অ্যালফাবেট এদিক ওদিক করতে হবে, অ্যাডিশন অল্টারেশন করতে হবে। তো নিউমারোলজিস্ট তাকে সাজেস্ট করেন, তিনি আগে লিখতেন একতা কাপুর, EKTA একতা, KAPOOR কাপুর। নিউমারোলজিস্ট তাকে সাজেস্ট করেন যে একতায় আর একটা এ যোগ করে দিন, মানে EKTA করে দিতে বললেন, এবং তারপর একটা আর, একতা আর কাপুরটা কাপুরে রইল। এবারে এই যে একতা আর কাপুরের যে যোগফল বেরোলো, ঠিক আছে, একতা আর কাপুরের যে যোগফলটা বেরোলো, এবার এই যোগফলটা দেখা গেল যে তার ডেট অফ বার্থের যে যোগফল তার সাথে অ্যাট্রাকটিভ কম্প্যাটিবিলিটি হলো, ঠিক আছে। তখন তাকে নিউমারোলজিস্ট সাজেস্ট করলেন যে আপনি নামটাকে চেঞ্জ করুন, নামটাকে চেঞ্জ করলেই আপনার একদম ব্রাইট কেরিয়ার, একদম স্মুথ ফিউচার। এটা গেল একতা কাপুর। সেম অ্যাজ অজয় দেবগনের ক্ষেত্র তাই হয়েছে, রানী মুখার্জির ক্ষেত্র তাই হয়েছে। আচ্ছা, এবার এরকম অনেক প্রচুর মানে স্টার, বলিউডের প্রচুর স্টারেরা এরকম করেছেন, সেলিব্রিটিরা এরকম করেছেন, যেদের নিজেদের নিউমারোলজিস্টদের কাছে গেছেন এবং নিজেদের নামের অক্ষর এদিক ওদিক করেছেন। তো রানী মুখার্জিকে নিয়ে একটু আলোচনা করি। রানী মুখার্জির আগে রানী মুখার্জি লিখতেন RANI রানী, মুখার্জি লিখতেন MUKHERJEE, ঠিক আছে। তো রানী মুখার্জির ডেট অফ বার্থ ছিল, আমি যা রেকর্ডেড পেয়েছি, 21 মার্চ 1978, 21 মার্চ 1978। তো যেটার টোটাল করলে বেরোচ্ছে 4, ঠিক আছে। এই 4টা রানী মুখার্জির ফেট নাম্বার, কিন্তু 21 মানে 21 তারিখে জন্ম, 21টাকে পাশাপাশি যোগ করলে হচ্ছে 3। এই 3টাকে বলা হচ্ছে রানীর বেস নাম্বার, ঠিক আছে। এই বার্থ ডেট যেটা, সেটাকে বলা হয় বেস নাম্বার, এটা হলো 3। তো এবারে রানী মুখার্জির নামটাকে ক্যালকুলেট করে দেখা গেল যে সেটাই আসছে আপনার 31, মানে 4। তাহলে এদিকে 3, তার ডেট অফ বার্থটা প্লাস করে, তার ডেট অফ বার্থ মানে 21 তারিখ পাশাপাশি যোগ করে হয়েছে 3, বৃহস্পতির সংখ্যা, আর ওদিকে হয়ে গেল 4, রানী মুখার্জি করলে 4, যেটা কিন্তু রাহুর সংখ্যা। ফলে এটা রিপালসিভ কম্প্যাটেবিলিটি হয়ে গেল। নিউমারোলজিস্ট এবার উনাকে সাজেস্ট করলেন যে আপনি রানী মুখার্জির নামটাকে এদিক ওদিক করতে হবে। করে কি করলেন, রানীটা রানী রইল, মুখার্জিটা কি করলেন উনি না MUKERJI। এবার দেখা গেল যে এই রানী মুখার্জি এইটা পুরো যোগ করলে কিন্তু 3ই আসছে, মানে MUKERJI করলে 3ই আসছে, মানে বৃহস্পতির সংখ্যা। তাহলে নাম, তার ডেট অফ বার্থ 21টাও 3, আর তার নামের এই মুখার্জি চেঞ্জ করে মুখার্জি যেটা হলো সেটাও হলো 3, মানে বৃহস্পতির সংখ্যা। তো এটাকে বলা হচ্ছে নিউমারোলজিতে অ্যাট্রাকটিভ কম্প্যাটিবিলিটি, ঠিক আছে। এই যে অ্যাট্রাকটিভ কম্প্যাটিবিলিটি হলো, এইটাই নিউমারোলজিস্টরা সাজেস্ট করে থাকেন যে আপনার নামটা একটু এদিক ওদিক চেঞ্জ করুন, তাহলেই আপনার ভাগ্য সুপ্রসন্ন হবে, আপনার ব্রাইট ফিউচার হবে, আপনার স্মুথ কেরিয়ার হবে। ক্লিয়ার? আচ্ছা, এইবার বলি যে এই যে বিষয়টা, এবারে এই যে ক্যালকুলেশনটা, আপনারা বলতে পারেন যে এই রানী মুখার্জি ডেটটা নয় ঠিক আছে, যে 21 তারিখ, সেটা আমরা যোগ করলাম 2, 1, 3, এটা তো ঠিক আছে, কিন্তু এই রানী মুখার্জি, সে মুখার্জি হোক আর পরবর্তীকালে মুখার্জি হোক, যাই হোক না কেন, এই যে চেঞ্জেসটা, এই এই নামের যে ইয়েগুলো, অ্যালফাবেটের যে নাম্বারগুলো, সেগুলো কোথা থেকে পেলাম? এটা প্রথম আবিষ্কার করেছিলেন চার্লডিয়ানরা, যে কারণে এটাকে বলা হয় চার্লডিয়ানস নিউমারোলজি। কিন্তু এর আপডেটেড ভার্সন, মানে সবকিছুতেই রিসার্চ হয়, এটা রিসার্চ করে করে পরবর্তীকালে পাইথাগোরিয়ান নিউমারোলজি, প্যাথাগোরিয়ান নিউমারোলজি যেটা, সেটা হলো আপডেটেড ভার্সন নিউমারোলজির। তো তাতে যে নাম্বারগুলো বলা হচ্ছে,
সেইগুলো আপনারা নোট ডাউন করে রাখতে পারেন। এটা ভিডিওটা সেভ করে রাখতে পারেন। নাম্বার যেটা বলছি প্রত্যেকটা নাম্বারের ভ্যালু এই পাইথাগোরিয়ান নিউমারোলজিতে সেটাও নোট ডাউন করে রাখতে পারেন, কারণ এটা কিন্তু একটা আমি মনে করছি এটা একটা ইউনিক ভিডিও কিন্তু। তো যাই হোক, আমি নাম্বারগুলো আপনাদের বলে দিচ্ছি, আপনারা কাইন্ডলি নোট ডাউন করে নিন। এটা হলো পাইথাগোরিয়ান নিউমারোলজি অনুসারে প্রতিটা সংখ্যার প্রতিটা অ্যালফাবেটের নিউমারিক্যাল ফিগার। A1 A1, B2 B2, C3 C3, D4 D4, E5 E5। তা বলে ভুলেও ভাববেন না যে এইভাবে পরপর কিন্তু হচ্ছে না, পরপর হয় না কিন্তু। এই এ থেকে ই পর্যন্ত 1 2 3 4 5 হলো। এরপরে যে চেঞ্জেসটা হচ্ছে সেই জন্যই নোট ডাউন করতে বললাম। F8 হয়ে যাচ্ছে কিন্তু, দেখুন ই কিন্তু 5 আছে, F কিন্তু 8 হয়ে যাচ্ছে। F8 Z3 Z3, H5 H আবার 5 হচ্ছে। I আর যে দুটোই 1 কিন্তু, I বা J দুটোই 1 কিন্তু। K2 K2, L3 L3, M4 M4, N5 N আবার 5 N5, O7 O7, ঠিক আছে। P8 P8, Q1 Q1, R2 R2, S3 S3, T4 T4, UVW UVW তিনটেই কিন্তু 6, তিনটেই 6 UVW। X হলো 5 X হলো 5, Y হলো 1 Y হলো 1, আর Z হলো 7, ঠিক আছে। তো এইভাবে পাইথাগোরিয়ান নিউমারোলজির যে ফিগারগুলো এইভাবে বসানো হয়। ধরুন আপনার নাম লেখা হলো, তারপরে যেমন রানী মুখার্জি বলছি, রানীটাই বলছি, RANI। তো RANI-টা কি হবে? আর হলো 3, এক মিনিট, রানী মুখার্জি, এক মিনিট, না রানী মুখার্জির নাম্বারটা রানী বলছি এবার। আর হলো 2, এ হলো 1, এন হলো 5, আই হলো 1। আর হলো 2, এ হলো 1, এন হলো 5, আই হলো 1। তাহলে এই 2 প্লাস 1 প্লাস 5 প্লাস 1 ইজ ইকুয়াল টু 9, ইজ ইকুয়াল টু 9। রানী শুধু 9। এরকম ভাবে মুখার্জিটাও করা হয়েছে, M4 প্লাস U6 প্লাস K2 প্লাস E5 প্লাস R2 প্লাস J1 প্লাস I1, সেটার হয়েছে 3, ঠিক আছে। তো এই রানী হলো 9, আর ইয়ে হলো আপনার মুখার্জি হলো 3। তাহলে 9 আর 3 পাশাপাশি যোগ করলো, 9 আর 3 12, 12 পাশাপাশি যোগ করলে 3, সেই বৃহস্পতির সংখ্যা। ওই যে ডেট অফ বার্থ সেটা যেমন যোগ করে 3 হয়েছিল, এটাও কিন্তু রানী মুখার্জিও কিন্তু 3 হলো, মানে বৃহস্পতির নাম্বার, দুটোই বৃহস্পতির সংখ্যা। তাই এইটার ক্ষেত্রে ইয়েরা বলেছেন, নিউমারোলজিস্ট যারা তারা বলেছেন যে দিস ইজ অ্যান এক্সেলেন্ট কম্বিনেশন বিকজ both birth number and name number are same. Both birth number and name number are same. So this is an excellent combination. এবার whereas যেখানে ওনার মুখার্জি ছিল আগে, MUKHERJEE ছিল, সেইটা সম্পর্কে নিউমারোলজিস্টরা বলছেন, তাদের রিপোর্টে বলছেন this is an average compatibility. This is an average compatibility between birth number and name number. Birth number মানে হলো ডেট অফ বার্থ, আর নেম নাম্বার মানে হলো নামের যে সংখ্যার যে যোগ সংখ্যা, সেটাকে নেম নাম্বার বলা হচ্ছে। তো সেটা ছিল দিস ইজ অ্যান এভারেজ কম্প্যাটিবিলিটি বিটুইন বার্থ নাম্বার এন্ড নেম নাম্বার। তো অত বড় স্টার বা তার আরো ব্রাইট ফিউচার বানাতে গেলে তার তো এভারেজ কম্প্যাটিবিলিটিতে চলবে না, তার এক্সেলেন্ট কম্প্যাটিবিলিটি চাই। সেই জন্যই মুখার্জি চেঞ্জ করে মুখার্জি যেটা, সেটার সম্পর্কে যেটা আগে বললাম, বোথ বার্থ নাম্বার এন্ড নেম নাম্বার আর সেম। সো দিস ইজ অ্যান এক্সেলেন্ট কম্বিনেশন। দিস ইজ কল্ড নিউমারোলজি। এটি হলো নিউমারোলজি। তো আপনাদের যাদের
কাছে বার্থ টাইমটা নেই, রেকর্ডেড নেই, তারা যে কোনো ভালো নিউমারোলজিস্টের কাছে যান। কারণ তাদেরও তো তাদের হরোস্কোপ বানাতে পারছেন না, ঠিক আছে, কিন্তু নিউমারোলজির যে রিপোর্ট সেটা তো তারা বানাতে পারেন কোনো ভালো নিউমারোলজিস্টের শরণাপন্ন হয়ে। কারণ তাদের কোথায় বাধা, কোথায় কি করবেন না করবেন সারা জীবনে, কিরকম তার পার্টনার, সে বিজনেস পার্টনার হোক বা পার্সোনাল লাইফে পার্টনার হোক, যাই হোক না কেন, বা কিভাবে চলবেন আগামী দিনে, এটা একজন নিউমারোলজিস্ট গাইড করতে পারেন সঠিকভাবে। কিভাবে? যেটা আপনাদের বললাম, এটা কিন্তু টোটালি সাইন্টিফিক এবং এটা প্রমাণিত সত্য যে নামের অক্ষর একটু এদিক ওদিক করে দিলেই কিন্তু মানুষ উন্নতির শিখরে পৌঁছাতে পারে। হ্যাঁ, কর্মযোগ তো থাকতেই হবে, কিন্তু বক্তব্য হলো কর্মযোগ থেকেও তো অনেকের কিছু হয় না, কলুর বলদের মতো সারা জীবন খেটে যেতে হয়। তো সেই জন্য সংখ্যা তত্ত্বে এইটা একটু চেঞ্জ করতে হয়। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, এই নামটা কিন্তু তখনই নিউমারোলজিস্টদের কাছে দেবেন যে নামটা আপনি ইউজ করছেন। অনেকে আবার গন্ডগোল করেন, ধরুন আপনাদের একটা নাম আছে কিন্তু আপনারা সেই নামটা ইউজ করেন না, আপনারা অন্য নাম ইউজ করেন, সেক্ষেত্রে কিন্তু দেখতে হবে যে নামটা আপনারা ইউজ করছেন সেই নামটার উপরে কিন্তু ক্যালকুলেশন করতে হবে, এবং যে নামটা ইউজ করছেন সেই নামটাই কিন্তু নিউমারোলজিস্টকে দিতে হবে। তবে না তিনি বলতে পারবেন যে না এই নামটা আপনি ইউজ করবেন না, এটা আপনি এটা এই চেঞ্জ করে এটা করুন। তিনিই বলে দেবেন যে কোথায় একটু চেঞ্জ করতে হবে এদিক ওদিক। এটা নিউমারোলজিস্টদের এটাই কাজ, তারা সেটা বলে দেবেন, আপনাকে গাইড করে দেবেন। তো যাদের বার্থ ডিটেলসে টাইম অফ বার্থটা জানা নেই, রেকর্ডেড নেই, তাদের চিন্তার কোনো কারণ নেই। একজন অভিজ্ঞ, আবার বলছি, কোনো অভিজ্ঞ নিউমারোলজিস্টের কাছে যান যিনি বিষয়টা জানেন, কারণ তাকে তো জানতে হবে। এগুলো কিন্তু নেট দেখে করতে যাবেন না, কারণ নেট দেখে করলে কিন্তু আপনি বুঝতে পারবেন না, আপনি তো বুঝবেন না যে কোন নাম্বারের সাথে কোনটা রিপালসিভ, কোনটার সাথে কোনটা অ্যাট্রাকটিভ। যেমন রাহু, রাহু যে শুধু বৃহস্পতির শত্রু তাই নয়, রাহু চন্দ্রের শত্রু, রাহু সূর্য রবির শত্রু, মানে রাহুর নাম্বার হলো 4, 4-এর সাথে 1 মানে রবি, 4-এর সাথে 2 মানে চন্দ্র, এগুলো কিন্তু সবই রিপালসিভ কম্প্যাটিবিলিটি নিউমারোলজিতে। বুঝতে পারলাম তো? আর অ্যাট্রাকটিভ কম্প্যাটিবিলিটি কি না, 1 2 3 এটা হলো অ্যাট্রাকটিভ কম্প্যাটিবিলিটি, ঠিক আছে, এবং অবশ্যই নয় মঙ্গল। এই 1 2 মানে সূর্য, রবি, চন্দ্র, বৃহস্পতি, মঙ্গল, এরা হলো মিত্র গ্রহ। এদের 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 যে কম্প্যাটিবিলিটি এটাকে বলা হয় অ্যাট্রাকটিভ কম্প্যাটিবিলিটি। তো সেই জন্য একজন অভিজ্ঞ জ্যোতিষীর কাছে না গিয়ে নেটে সার্চ করে কিন্তু এগুলো হয় না, কারণ আপনি তো জানেন না, বেসটা তো জানতে হবে আগে। কোনটাকে বেস নাম্বার বলে, কোনটাকে ফেট নাম্বার বলে, কোনটাকে ডেস্টিনি নাম্বার বলে, কোনটাকে লাইফ পাথ নাম্বার বলে, প্রত্যেকটা আলাদা আলাদা নাম্বার আছে। কোনটা বেস নাম্বার, কোনটা ফেট নাম্বার, কোনটা ডেস্টিনি নাম্বার, কোনটা লাইফ পাথ নাম্বার, এগুলোর উপরে ক্যালকুলেশন হয়। তো যেটা একজন অভিজ্ঞ নিউমারোলজিস্ট কিন্তু জানেন, এগুলো কিন্তু ওই নেট দেখে কিন্তু হয় না। তাই সবাই খুব খুব ভালো থাকবেন, আপনাদের আগামী দিন অত্যন্ত ভালো কাটুক। গুরু কৃপাহি কেবলম।